আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ ওয়ান ম্যান আর্মি টাইপের অ্যাকশন থ্রিলার মুভিটির নাম ব্যালেরিনা। সত্যি করে বলে তো, কোনো মেয়ে যখন ছেলেদের সাথে মারামারি করে তখন সেটা দেখতে বেশ মজা লাগে না? আর যদি এমন হয় যে একটা মেয়ে একাই 10-20 জন ছেলেকে মেরে কুপকাত করে দিচ্ছে, তাহলে তো আর কথাই নেই, দেখে মন শান্তি, আবার শরীরেও একটা জোশ চলে আসে। তো আজকের মুভিটি ঠিক তেমনই একটি মুভি। সহজ সরল একটা মেয়ে, কিন্তু ছোটবেলা থেকেই তার জিদ, বড় হয়ে সে একাই শহরের সবচেয়ে বড় মাফিয়া গ্যাংকে ধ্বংস করে দেবে, সবাইকে কচু কাটার মতো কাটবে। এই আশায় মেয়েটি সেই ফাইটিং একাডেমিতে ভর্তি হয় যেখানে জন উইকের মতো বিশ্ববিখ্যাত ফাইটাররা ফাইটিং ট্রেনিং নেয়। এরপর মেয়েটি টানা 12 বছর ফাইট শেখে। কিন্তু কেন এত ছোট একটা মেয়ের শহরের সবচেয়ে বড় মাফিয়া গ্যাংয়ের সাথে এত বড় শত্রুতা? আর শেষে মেয়েটির সাথে কি বা ঘটে? 12 বছর ফাইটিং শেখার পর মেয়েটি কি পারে একাই পুরো একটা মাফিয়া গ্যাংকে শেষ করতে? তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। রাত 11টা। ইভা নামের একটা মেয়ে, কাঁধে তরবারি রাখা, হাতে পিস্তল। সে পিস্তল হাতে যেভাবে খুবই সতর্কতার সাথে প্ল্যান মাফিক ধীরে ধীরে একটা আস্তানায় ঢুকতেছে, তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটি সাধারণ কোনো মেয়ে না। হয়তো সে পেশাদার কিলার, নয়তো সে তার লাইফের সবচেয়ে বড় কোনো শত্রুকে খতম করতে যাচ্ছে। মেয়েটি প্ল্যান মাফিক এগোচ্ছে। হঠাৎ পিছনে কার জন্য পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকালে আমরা দেখি এটা আমাদের সবার চেনা ও সবার ভয়ের কারণ, জন উইক। ইভা জনকে এখানে দেখে অবাক হয়ে বলে, আমাকে মারার জন্য তোমাকে পাঠানো হয়েছে তাই না? জন বলে, হ্যাঁ, তবে আমি তোমাকে সুযোগ দিচ্ছি, চাও তো পালিয়ে যেতে পারো। কিন্তু এদিকে ইভার চোখে মুখে প্রতিশোধের আগুন। সে কিছুতেই পিছু হতে রাজি না, বরং ইভা পালিয়ে যাওয়ার বদলে তার ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রাখে, মানে সে লড়াই করতে রেডি। ব্যাস, শুরু হয়ে যায় লড়াই। তো জন ইভাকে কাবু করে ইভার গলায় চাকু ধরে বলে, আবার সুযোগ দিচ্ছি, এখান থেকে পালিয়ে যাও। এই বলে জন যেতে ধরলে ইভা আবার লড়াই শুরু করে। তো জন আবার ইভাকে কাবু করে ইভার দিকে পিস্তল তাক করে বলে, আবার বলতেছি, চলে যাও, নয়তো আমি তোমাকে মারতে বাধ্য হব। এবার ইভা কেঁদে ফেলে ও বলে ওঠে, ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে, আমার শৈশব কেড়ে নিয়েছে, আমি ওদেরকে খতম করতে চাই। ওরাটা কে? আর বাবা মাকে মেরে ফেলেছে মানে? তখন সিন ফ্ল্যাশব্যাক করে চলে যায় ইভার শৈশবে। এটা সেই ইভা, আর এটা ইভার বাবা পাইন। যেভাবে ইভার সাথে খেলতেছে তাতে এটা বোঝা যায় পাইন তার মেয়েকে ভীষণ ভালোবাসে। তো মেয়ের সাথে ডান্স শেষে পাইন মেয়েকে আদর করে বলে, তুমি একদম তোমার বড় বোনের মতো হয়েছো। বড় বোনের কথাটা মনে পড়তেই ইভার মনটা খারাপ হয়ে যায়, কারণ ইভার বড় বোন অনেক আগেই মারা গেছে। তো পাইন ভালোবেসে তার ইভাকে একটা পুতুল উপহার দিলে ইভা ভীষণ খুশি হয় ও সেটাকে বাবার দেওয়া স্পেশাল গিফট হিসেবে আগলে রাখে। তো ইভা পাশের রুমে সেই পুতুলটা নিয়ে একা খেলতেছে, আর এদিকে পাইন ওয়াশরুমে এসে ফ্রেশ হচ্ছে। সিন তখন পাইনের বাসার বাহিরে আসতে দেখি কিছু লোক পাইনকে হামলা করার জন্য ভয়ঙ্কর রূপে সাগরের মাছ দিয়ে পাইনের বাসার দিকে আসতেছে। তো পাইন টের পেতেই আত্মরক্ষা শুরু করে ও চেষ্টা করে বাহিরে যে খুন খারাপি হচ্ছে এটা যেন তার মেয়ে টের না পায়, বা তার মেয়ে যেন এসব খুন খারাপিতে না জড়ায়, কারণ এসব খুন খারাপির কারণেই পাইন ও পাইনের ওয়াইফের জীবনটা ধ্বংস হয়েছে। এমনকি ইভার মা ও বোন এসব কারণেই মারা গেছে। তাই পাইন তাড়াহুড়ো করে তার মেয়েকে অন্য একটা রুমে লুকিয়ে রেখে বলে, খবরদার কোনো আওয়াজ করবে না, এবং বাহিরে যাই হয়ে যাক না কেন কিছুতেই বাহিরে আসবে না। এই বলে পাইন আবার গিয়ে শত্রুদের সাথে লড়াই করতে শুরু করে। তো বাবা নির্মমভাবে মার খাচ্ছে, আর ছোট্ট মেয়েটি পাশের রুমের জানালা দিয়ে এসব দেখে কষ্টে ছটফট করতেছে।
তো গুন্ডাগুলো পাইনকে পুরো কাবু করে ফেললে সেখানে সেই লোকের এন্ট্রি হয় যার ইশারাতেই এসব হচ্ছিল। লোকটির নাম চ্যান্সেলর, সে একটা কিলার এজেন্সির বস। তো চ্যান্সেলর রেগে মেগে পাইনকে বলে, শালা তোর কারণে আমি আমার গ্রুপের সবচেয়ে সেরা ফাইটারকে হারিয়েছি। আসলে ইভার মা জুলি এই কিলার গ্রুপেরই একজন মেম্বার ছিল। জুলির সাহস আর দক্ষতার কাছে কেউ পাত্তা পেত না, সে ছিল একাই 100। আর এদিকে পাইনও ছিল অন্য আরেক কিলার গ্রুপের মেম্বার। বাট মিস্টেকলি দুজনের মাঝে ভালোবাসা হয়ে যায় ও তারা সিদ্ধান্ত নেয় তারা এই অন্ধকার জগৎ থেকে দূরে গিয়ে শান্তির একটা জীবন কাটাবে, তাদের ছেলে মেয়েদেরকে একটা স্বাভাবিক জীবন দেবে। ব্যাস, জুলি গ্যাং ছেড়ে পাইনের সাথে পালিয়ে যায় আর চ্যান্সেলর তার গ্রুপের সবচেয়ে সেরা কিলারকে হারায়। এই রাগে চ্যান্সেলর অনেক খুঁজে জুলি ও জুলির বড় মেয়েকে মেরে ফেলেছে। এবার এসেছে ইভাকে সঙ্গে নিয়ে যেতে, যাতে ইভাকে তার মায়ের মতো বানাতে পারে। তো চ্যান্সেলর পাইনকে বলে, ইভা কোথায়? পাইন তো মুখ খুলে না। তখন চ্যান্সেলর বলে, ঠিক আছে, তুই যদি নিজেকে মারতে পারিস তো তোর মেয়ের পিছু করা ছেড়ে দেব। এটা শুনে পাইন তার মেয়েকে বাঁচাতে যেই না নিজের মাথায় পিস্তল ধরে, ইভা পাশের রুম থেকে বাবা বলে চিৎকার দিয়ে ওঠে। ব্যাস, পাইন এবার মেয়েকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। তো পাইন মরতে বসেছে, হঠাৎ দুম করে একটা গুলির আওয়াজ হয়। পাইনের উপর আক্রমণ করার লোকটি লুটে পড়ে যায়। গুলিটি আর কেউ নয়, এটা ইভা করেছে। পাইন এত করে চাচ্ছিল তার মেয়ে যেন জীবনে কখনো অস্ত্র হাতে না নেয়, বাট সেটা আর হলো না। পাইন তখন তার বাসাতে বোমা সেট করে ইভাকে নিয়ে পালাতে থাকলে একটা গুলি এসে পাইনকে লাগে। পাইন তারপরেও মেয়েকে নিয়ে পালাতে থাকলে ওদিকে পুরো বাসাটা বুম করে উড়িয়ে যায়। সৌভাগ্য যে চ্যান্সেলর তখন বাসার বাহিরে ছিল। এদিকে ইভার বাবা ইভার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লে ইভা হাউমাউ করে কেঁদে ওঠে আর সিন বর্তমানে চলে আসে। ইভার কথা শুনে জন ইমোশনাল হয়ে বলে, তোমার হাতে আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে তুমি যদি চ্যান্সেলরকে মেরে ফেলতে পারো তাহলে ভালো, আর যদি না পারো নয়তো তোমাকে আমার হাতেই মরতে হবে। ইভা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে চ্যান্সেলরকে মারার মিশনে নেমে পড়ে। কিন্তু ইভাকে আজকের এই দিনটার জন্য কত বছর অপেক্ষা করতে হয়েছে আর কত কঠিন পথ পেরোতে হয়েছে সেটা জানতে হলে আমাদেরকে আরও 1 বছর পিছনের ঘটনায় যেতে হবে। পুলিশ ইভার বাবাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে আসলে ডক্টর জানায় সে অলরেডি মারা গেছে। ছোট্ট মেয়ে ইভা এতিম হয়ে হসপিটালের বারান্দায় বসে এক বুক চাপা কষ্টে বাবার দেওয়া এই পুতুলটা দেখতেছে। এমন সময় তার কাছে কন্টিনেন্টালের চেয়ারম্যান উইনস্টন আসে। আপনি যদি জন উইক লাভার হয়ে থাকেন তাহলে জানার কথা, তারপরেও বলতেছি, কন্টিনেন্টাল হলো কিলারদের একটা নিরাপদ আশ্রয়স্থল। তো উইনস্টন ইভাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। এদিকে ইভারও এখন দুনিয়াতে বাবা মা আপনজন বলতে আর কেউ নেই, তাই সেও চুপচাপ রাজি হয়ে যায়। উইনস্টন ইভাকে তাদের একাডেমিতে নিয়ে আসে ও সেখানকার ডিরেক্টর ইভাকে নিজের পরিবারের মতোই আপন করে নেয়। তো ইভা খুব ভালো ডান্স পারত, তাই ডিরেক্টর তাকে ব্যালেরিনা ডান্স শেখানোর সিদ্ধান্ত নেয়। তখন ইভা এসে উইনস্টনকে বলে, আমি আমার মায়ের মতোই ফাইটার হতে চাই। এটা শুনে উইনস্টন খুশি হয়ে ইভাকে একটা গোল্ড কয়েন দিয়ে বলে, যদি কখনো আমাকে তোমার প্রয়োজন পড়ে তাহলে কন্টিনেন্টালে চলে আসিও। উইনস্টন চলে যাওয়ার পর ইভার সাথে এখানকার ফাইটিং ট্রেনারের দেখা হয়। সে ইভাকে বলে, এখানে 2 ধরনের ফাইটার আছে, একদল মানুষকে বাঁচায় আরেক দল মানুষকে মারে, বলো তুমি কোন দলে যোগ দিবে? ইভা একটু ভেবে বলে ওঠে, আমি দুটোই চাই। এটা শুনে ফাইটিং ট্রেনারও খুশি হয়ে ইভাকে একটা গোল্ড কয়েন দেয় আর সিন চলে আসে 12 বছর পর। আমরা দেখি একদিকে ডান্স টিচার ইভাকে সেরা ব্যালেরিনা ডান্সার বানাতে উঠে পড়ে লেগেছে, তো অপরদিকে ফাইটিং ট্রেনার ইভাকে সেরা ফাইটার বানাতে উঠে পড়ে লেগেছে। তো ফাইটিং ট্রেনিংয়ে ইভা প্রায়ই প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যাচ্ছিল। এটা দেখে ট্রেনার ইভার উপর রেগে যায় ও বলে, তোমার যথেষ্ট শরীরে জোর আছে, তারপরেও তুমি বারবার হেরে যাচ্ছ কারণ একটাই, লড়াই জেতার জন্য জরুরি হচ্ছে সাহস, জেতার প্রবল মানসিকতা। তুমি যদি শুরু থেকেই ভেবে নাও তুমি হয়তো হেরে যাবে তাহলে তুমি কখনোই জিততে পারবে না, আর না পারবে তোমার বাবার মতো ফাইটার হতে। বাবার কথা শুনে এবার ইভার শরীরে জিদ উঠে যায় ও সে দ্বিগুণ উদ্যমে ফাইটিং করতে শুরু করলে এবারে সে সত্যিই তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেয়। আসলে ইভার পুরো পরিবারকে যে হত্যা করেছে সেই হত্যাকারীটা আসলে কে? এই প্রশ্নটা এতদিন থেকে ইভার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই ইভা ফাইটিংয়ে মনোযোগ দিতে পারছিল না। বাট আজকে ফাইটিংয়ে জিতে ইভা ফিল করতে পেরেছে তার পরিবারের হত্যাকারী পর্যন্ত পৌঁছাতে হলে তাকে ভালো ফাইটার হতে হবে। তাই ইভা তার ডিরেক্টরকে বলে,
আমাকে প্রফেশনাল ফাইটার বানানোর জন্য আপনারা এক্সাম নিচ্ছেন না কেন? তখন ডিরেক্টর বলে, ঠিক আছে চলো আজকেই তোমার একটা পরীক্ষা হয়ে যাক, পরীক্ষায় পাশ করতে পারলেই তোমাকে ফাইটার হিসেবে নিযুক্ত করা হবে। ইভা চ্যালেঞ্জ গ্রহণ করলে ইভাকে একটা রুমের ভিতর নিয়ে গিয়ে বন্দি করে ফেলা হয়। ইভা তো বুঝতে পারছে না তার সাথে কি ঘটতে চলেছে। এর কিছুক্ষণ পর সেখানে আরেকজন মেয়েকেও জোর করে বন্দি করা হয়। তখন দুজনের সামনেই 2টি খোলা পিস্তল রাখা। চ্যালেঞ্জ হলো এখান থেকে যে কোনো একজন বেঁচে বের হবে, মানে যে আগে তার সামনে থাকা পিস্তলটা সাজাতে পারবে সেই অপরজনকে আগে গুলি করতে পারবে, নয়তো অপরজনের গুলিতে নিজেকেই মরতে হবে। ব্যাস দুজনেই ফটাফট তাদের পিস্তলটা সাজাতে লেগে পড়ে। তো ইভা মেয়েটিকে গুলি করলে তার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। ছোটবেলাতেও সে তার বাবাকে বাঁচাতে এভাবে একজনকে গুলি করেছিল। তো যাই হোক, ইভা পরীক্ষায় পাশ করে যায়। তবে পরীক্ষায় পাশ করার খুশির থেকেও মেয়েটাকে মেরে ফেলার অপরাধ বোধটা ইভাকে বেশি কষ্ট দিচ্ছিল। তো ইভা তার রুমে এসে বাবার দেওয়া সেই পুতুলটা দেখছিল। এমন সময় বাহিরে শোরগোল শুনে ইভা বেরিয়ে আসলে দেখে এখানকার সবচেয়ে স্পেশাল এজেন্ট এবং আমাদের সবার ফেভারিট জন উইক একটা মিশন শেষ করে একাডেমির ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছে। আর ঘটনা হলো জন মিশনে গিয়ে একটা নিয়ম ভঙ্গ করেছে, তাই জনকে চিরদিনের জন্য এই একাডেমি থেকে বহিষ্কার করা হচ্ছে। ইভা উপরতলা থেকে এইসব গভীর মনোযোগ দিয়ে দেখছিল, কারণ ইভার ইচ্ছা সে একদিন জন উইকের মতো এমন দুর্ধর্ষ হবে। তো জন উইক চলে যাচ্ছিল, ইভা লুকিয়ে জন উইকের সামনে চলে আসে ও বলে, আপনার মতো হতে গেলে আমাকে কি করতে হবে, আর আমি এই একাডেমি থেকে কবে বের হতে পারবো? এটা শুনে জন উইক বলে, আমার মতো হতে গেলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, আর হ্যাঁ তুমি চাইলে যে কোনো সময় একাডেমি থেকে বের হতে পারবে, তবে একাডেমির অবাধ্য হয়ে বের না হওয়াটাই ভালো, নয়তো তোমার শেষ পরিণতি খুবই খারাপ হতে পারে। এদিকে ইভা পরীক্ষায় পাশ করার কারণে ডিরেক্টর ইভাকে তার প্রথম মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মিশন হলো তাকে একজন বড় বিজনেসম্যানের মেয়েকে মাফিয়াদের হাত থেকে বাঁচাতে হবে। ঘটনা হলো বিজনেসম্যানের মেয়েটি আজ রাতে একটা ক্লাবে যাবে। ক্লাবে মেয়েটির উপর মাফিয়াদের হামলা করার সম্ভাবনা আছে। ইভার কাজ হলো মেয়েটিকে যে কোনো মূল্যে মাফিয়াদের হাত থেকে বাঁচানো। তবে চ্যালেঞ্জ হলো ইভাকে রিয়েল বুলেট দেওয়া হবে না, তাকে কেবল রাবার বুলেট দেওয়া হবে। কেয়ার করার ইভা ডিরেক্টরের কথা মতো নর্মাল মেয়েদের মতো সেজে গুজে সেই ক্লাবে পৌঁছাই ও নাচতে নাচতে আড়ালে মেয়েটির উপর নজর রাখতে শুরু করে। তো সবকিছু নর্মালভাবেই যাচ্ছিল। হঠাৎ একজন লোক সন্দেহজনকভাবে মেয়েটির কাছে এসে দলবল নিয়ে ঝামেলা পাকাতে শুরু করে। এটা দেখে ইভা দৌড়ে সেখানে এসে লোকটির সামনে দাঁড়ালে লোকটি ভাবে, আরে এই ছেড়ে আবার কি, আরে নাচ ছেড়ে এখানে আসলো কেন? তাই লোকটি ইভাকে বলে, প্লিজ গিয়ে তোমার নাচে মনোযোগ দাও। ইভা বলে, আমি নাচতে আসিনি, আমি একে প্রোটেক্ট করতে এসেছি। এই বলে ইভা সেই একটা পাট নিয়ে দাঁড়াই। তারপর আর কি শুরু হয়ে যায় অ্যাকশন। তো সবাইকে কুপোকাত করে ফাইনালি ইভা মেয়েটিকে রক্ষা করতে সফল হয়। মানে ইভা তার লাইফের প্রথম মিশনটা সাকসেসফুলভাবে শেষ করতে পেরেছে। তাই ইভা মিশন শেষ করে একাডেমিতে ফিরলে ইভার সফলতা স্বরূপ ইভার পিঠে একটা ট্যাটু এঁকে দেওয়া হয়, যেটা মূলত এই একাডেমির প্রতীক। মানে ইভা আজ থেকে এই একাডেমির একজন অফিসিয়াল সদস্য হয়ে গেল। ব্যাস, এরপর থেকে ইভাকে একের পর এক মিশনে পাঠানো হয়, আর ইভা বাঘিনীর মতো প্রতিটি মিশন একাই সামলে নিতে থাকে। সাকসেস রেট 100-তে 100। তো ইভা একটা মিশন শেষ করে যখন সেখান থেকে ফিরতে থাকে, তখন তার ফেরার পথে যত লোকের লাশ পড়ে থাকতে দেখি, তখন আমরা বুঝতে পারি সে ভিতরে যাওয়ার সময় এতগুলো লোককে একাই কুপোকাত করে গেছে। সেই সাথে ইভার আচরণ দেখে আমরা বুঝতে পারি এই ইভা এখন আর সেই ছোট ইভা নেই, ইভা এখন অনেক ম্যাচুয়ার্ড হয়ে গেছে। তো ইভা বিল্ডিং থেকে বের হয়ে নর্মালভাবে তার গাড়িতে উঠে আপন মনে চলে যাচ্ছে। সবকিছু নর্মাল, কিন্তু এই গেল একটা গাড়ি এসে ইভার গাড়িকে ধাক্কা মেরে ঠেলে আনতেছে, আর ঝড়ের মতো ইভাকে লক্ষ্য করে গুলি ছুটতেছে। ইভা কি এত সহজে হেরে যাওয়ার মেয়ে? না 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 না। তো আর কি, শুরু হয়ে যায় দুই পক্ষের লড়াই। তো ইভা শেষ লোকটিকে খতম করে ফিরছিল, হঠাৎ সেই লোকটির হাতে একটা এক্স চিহ্ন দেখতে পেলে থমকে যায়।
কারণ ছোটবেলায় তার বাবাকে মারতে আসা লোকগুলোর হাতেও ঠিক এই এক্স চিহ্নই ছিল। যাক, এতদিনে তাহলে ইভা তার পরিবারের হত্যাকারীদের সন্ধান পেতে যাচ্ছে, কিন্তু কিভাবে? লোকটি তো মারা গেছে, তাহলে তাকে কিছু জিজ্ঞেসই বা করবে কিভাবে? ব্যাস, ইভা লোকটির হাতটাই কেটে একাডেমি ডিরেক্টরের কাছে নিয়ে আসে ও সেটা দেখিয়ে বলে এটা কোন গ্যাংয়ের চিহ্ন এবং তাদেরকে কোথায় পাওয়া যাবে। চিহ্নটা দেখে ডিরেক্টর ভয়ে আটকে ওঠে ও ইভাকে বলে আমি এই গ্যাংয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারবো না, আর তুমিও এটা নিয়ে ঘাটাঘাটি বাদ দাও, নয়তো তুমি তো বিপদে পড়বেই, সাথে এই একাডেমিরও ক্ষতি হবে। ইভা উপরে উপরে তো ডিরেক্টরের আদেশ মানার ভাব ধরে, কিন্তু এত বছর অপেক্ষার পর আজ এসে ইভা তার পরিবারের হত্যাকারীদের একটা ক্লু পেয়েছে। এটা এত সহজেই মাথা থেকে ঝেড়ে ফেলবে তা কি হয়? ব্যাস, ইভা একাডেমি থেকে লুকিয়ে বের হয় ও সোজা গাড়িতে করে কন্টিনেন্টালে চলে আসে, কারণ এখানে কন্টিনেন্টালের চেয়ারম্যান উইনস্টন আছে। আর ইভা যখন ছোট ছিল তখন কন্টিনেন্টালের চেয়ারম্যান উইনস্টন ইভাকে ভালোবেসে বলেছিল যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তো কন্টিনেন্টালে চলে এসো। তো ইভা উইনস্টনের কাছে এসে নিজের পরিচয় দিলে উইনস্টন অনেক খুশি হয় ও জানতে চাই হঠাৎ কি মনে করে। ইভা কোনো ভনিতা না করে সোজা সাপটা ওই এক্স চিহ্নওয়ালা গ্যাংয়ের ব্যাপারে জানতে চায়। তখন উইনস্টনেরও সেম রিয়াকশন, সেও কিছুতেই এই গ্যাংয়ের ব্যাপারে বলতে চায় না, সাথে ইভাকেও এসব নিয়ে ঘাটাঘাটি করতে বারণ করে। কিন্তু ইভা কিছুতেই হাল ছাড়ছে না দেখে অবশেষে উইনস্টন বাধ্য হয়ে বলে আমি এই গ্যাংয়ের ব্যাপারে বেশি জানি না, তবে আমার জানা মতে ওই গ্রুপেরই একজন সদস্যর নাম ড্যানিয়েল, সে বর্তমানে আমাদের পাশের কন্টিনেন্টালে আশ্রয় নিয়েছে, তুমি তার থেকে ওই গ্যাংয়ের ব্যাপারে তথ্য পেতে পারো। এটা শুনে ইভা খুশি হয় ও তৎক্ষণাৎ পাশের সেই কন্টিনেন্টালে গিয়ে ড্যানিয়েলের ঠিক পাশের রুমটা একদিনের জন্য ভাড়া নেয়। এরপর সে রুমের দিকে যাওয়ার সময় ওয়েটিং জোনে সে কিছু লোককে বসে থাকতে দেখে, তাদের মধ্যে লিনা নামের একটা মেয়েও ছিল। লিনা কেন জানি বেশ অদ্ভুতভাবে ইভার দিকে তাকায়, তবে ইভা সেদিকে পাত্তা না দিয়ে তার রুমের দিকে গেলে আমরা দেখি লিনা ব্লুটুথ ইয়ারফোনে একটা স্নাইপারের সাথে কথা বলতেছে, যে পাশের বিল্ডিং থেকে এই বিল্ডিং এর দিকে রাইফেল তাক করে আছে, তবে ইভাকে মারার জন্য না, ড্যানিয়েলকে মারার জন্য। ঘটনা হলো ড্যানিয়েল ও লিনা এরা একই গ্যাংয়ের লোক, বাট ড্যানিয়েল গ্যাং ছেড়ে নর্মাল লাইফে ফেরার জন্য এখানে পালিয়ে এসেছে, তাই চ্যান্সেলর এই ড্যানিয়েলকেও মারার জন্য কিলারদেরকে $2 মিলিয়ন অফার দিয়েছে, আর লিনা সেটার নেতৃত্বে আছে। লিনা ইভাকে দেখে ভেবেছে ইভাও হয়তো একজন কিলার এবং ইভাও $2 মিলিয়ন লোভে ড্যানিয়েলকে মারতে এসেছে, তাই লিনা পাশের বিল্ডিং এ থাকা কিলারকে থামিয়ে রাখে, কারণ ইভা যেহেতু লুকিয়ে ড্যানিয়েলের বিল্ডিং এ ঢুকতেছে তার মানে ইভা আরো সহজে ড্যানিয়েলকে মারতে পারবে। তো ইভা নিজের সেফটির জন্য পিস্তল হাতে ড্যানিয়েলের ফ্ল্যাটে ঢুকে ড্যানিয়েলকে খুঁজতেছে। হঠাৎ এলা নামের একটা পিচ্চি মেয়ের সামনে পড়ে যায়। পিচ্চি এলা মায়াবী এক স্বরে বলে আপনি আমার বাবাকে মারবেন না প্লিজ। বাবা? ইভা অবাক হয়ে বলে ড্যানিয়েল তোমার বাবা? মেয়েটি হ্যাঁ বলতেই পিছন থেকে ড্যানিয়েল ইভার দিকে রাইফেল তাক করে ও তার মেয়ে এলাকে পাশের রুমে পাঠিয়ে দিয়ে বলে তুমি কে? ইভা বলে আমি যখন ছোট ছিলাম তখন তোমার গ্যাং ঠিক এমনটাই আমার পরিবারের সাথে করেছিল, তাই আমি শুধু জানতে এসেছি তোমাদের এই গ্যাংয়ের আস্তানা কোথায়। এটা শুনে ড্যানিয়েল বুঝতে পারে ইভা তাকে মারতে আসেনি, তাই ড্যানিয়েল রাইফেল নামিয়ে নেয় ও এবার তার ঘটনাটা বলতে শুরু করলে ইভা বুঝতে পারে এই ড্যানিয়েলের কাহিনীও ইভার বাবার মতোই সেম। সেও ভালোবাসার টানে গোপনে বিয়ে করেছে এবং তার সন্তান হয়েছে। এখন ড্যানিয়েল চায় না তার মেয়ে তার মতোই এমন ভয়ঙ্কর আর অনিশ্চিত জীবন পাক, তাই ড্যানিয়েল এলার জীবনটা সুরক্ষিত করার জন্য গ্যাং ছেড়ে পালিয়েছে। আর এতে গ্যাং লিডার চ্যান্সেলর ড্যানিয়েলকেই মারার জন্য $2 মিলিয়ন অফার ঘোষণা করলে ড্যানিয়েল তার মেয়ের জীবন রক্ষা করতে এই কন্টিনেন্টালে আশ্রয় নিয়েছে, কারণ কন্টিনেন্টালের ভিতর খুন খারাপি করা নিষিদ্ধ, তাই কোনো কিলারের হিম্মত নেই এখানে এসে তার মেয়েকে মারবে। এগুলো শুনে ইভার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তার বাবাও ঠিক এভাবেই তার এবং তার পরিবারের জন্য এমনটা করেছিল। ওদিকে লিনা পাশের বিল্ডিং এ থাকা তার স্নাইপারের মাধ্যমে ড্যানিয়েলের রুমের ভিতর নজর রাখছিল যে ইভা ড্যানিয়েলকে মারলো কিনা, কিন্তু যেই না স্নাইপার জানে যে মেয়েটি ড্যানিয়েলকে মারার বদলে বরং তার সাথে আলাপ করতেছে, ব্যাস এটা শুনে লিনা ড্যানিয়েলকে মারার অফার $2 মিলিয়ন থেকে $4 মিলিয়ন করে দেয়। এতে টাকার লোভে কিছু কিলার কন্টিনেন্টালের নিয়মের তোয়াক্কা না করে কন্টিনেন্টালের ভিতরেই ড্যানিয়েলকে মারার জন্য ছুটে আসে ও ড্যানিয়েলের রুমের দরজায় এসে কষিয়ে একটা লাথি মারে। এরপর ড্যানিয়েল ও ইভা দুজনে মিলে গুন্ডাগুলোকে ঘায়েল করে এলাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য লিফটে উঠে পড়ে। ড্যানিয়েল ইভাকে বলে আমার মেয়ে এলাকে বাঁচানোর জন্য আমাকে হেল্প করো প্লিজ।
তুমি ওকে প্রোটেকশন দাও। ইভা বলে সরি, আমি এসব করতে আসিনি। ড্যানিয়েল বলে তুমি যদি আমার মেয়ে এলাকে রক্ষা করো তাহলে আমি তোমাকে আমার গ্যাংয়ের তথ্য দিব। কিন্তু তারপরেও ইভা আগ্রহী না। এমন সময় এলা কান্নার স্বরে বলে ওঠে, বাবা ওরা কি আমাকে মেরে ফেলবে? ড্যানিয়েল বলে না মা, এমনটা কখনোই হবে না। তোমার বড় আপু তোমার সাথে আছে, তার উপরে ভরসা রাখো। এটা শুনতেই ইভার তার বড় বোনের কথা মনে পড়ে যায়। ও একদিকে যেমন সেই ইমোশন হয়ে যায়, অপরদিকে তার এই বাচ্চাটিকে রক্ষা করার জিদ চেপে বসে। তো ড্যানিয়েল এলাকে আগে ইভার সাথে বিল্ডিং এর বাহিরে পাঠিয়ে দেয়। এরপর ড্যানিয়েল বাকি গুন্ডাদের সাথে লড়াই করে বাহিরে বেরিয়ে আসলে দেখে বাহিরে প্রচুর লোকের ভিড়। এই ভিড়ের মাঝে কে গুন্ডাদের লোক আর কে নর্মাল লোক বোঝা যাচ্ছে না। তাই ড্যানিয়েল বুদ্ধি দিয়ে একটা ফাঁকা গুলি করে, আর সাথে সাথে সাধারণ লোকগুলো পালিয়ে যায় ও গুন্ডারা আলাদা হয়ে যায়। ড্যানিয়েল তখন গুন্ডাদের সাথে লড়তে থাকলে ড্যানিয়েল সামলে উঠতে পারে না ও গুন্ডারা ড্যানিয়েলকে নির্মমভাবে মারতে শুরু করে। এই সময়ে ইভা চাইলে এলাকায় নিয়ে পালিয়ে যেতে পারত, বাট সে এসব দেখে পুরো থমকে আছে, কারণ এই দৃশ্য তার ছোটবেলার সেই দৃশ্যটা মনে করিয়ে দিয়েছে। এই সুযোগে লিনা এসে ধ্যাম করে ইভার মাথায় একটা আঘাত করে আর ইভা লুটে পড়ে যায়। গুন্ডারা তখন ড্যানিয়েলকে মেরে ড্যানিয়েলের মেয়ে এলাকে নিয়ে চলে যেতে থাকলে ইভা ওঠার চেষ্টা করে বাট পারে না। লিনা তখন ইভার দিকে শেষ একটা লুক দিয়ে চলে যায়। লিনা মেয়েটিকে চিনে রাখবেন, একে নিয়ে সামনে ধামাকাদার একটা টুইস্ট আছে। তো লিনা এলাকে নিয়ে যেতে যেতে তার গ্যাং লিডার চ্যান্সেলরকে ফোন করে বলে, বস ড্যানিয়েলের মেয়ে এলাকে পেয়ে গেছি, ওকে নিয়ে আসতেছি। এটা শুনে চ্যান্সেলর তো মহা খুশি হয়। এদিকে ইভা শেষ সময় ড্যানিয়েলের থেকে একটা লোকেশনের ব্যাপারে জানতে পেরেছিল, সেই লোকেশনে রওনা দিয়েছে। পথে ইভার একাডেমির ডিরেক্টর ইভাকে কল করে রেগে মেগে বলে, তোমাকে এত করে বারণ করেছিলাম এসব নিয়ে ঘাটাঘাটি করো না, তারপরেও যখন আমার আদেশ অমান্য করছো, তো আজ থেকে আমাদের একাডেমির সাথে তোমার সকল সম্পর্ক শেষ। এখন তোমার সাথে যা যা ঘটতে চলেছে এর জন্য সকল দায়ভার তোমার। আমার একাডেমি তোমাকে কোনো হেল্প করবে না, এতে তুমি মরলেও কিছু যায় আসে না। এমন কথাও ইভার উপর কোনো প্রভাব ফেলে না। তার এখন জিদ উঠে গেছে। এখন তার জীবনের একমাত্র লক্ষ্য তার পরিবারের খুনিকে খুঁজে বের করা ও বদলা নেওয়া। এতে তার নিজের জীবন গেলেও তার কিছু যায় আসে না। তো ইভা ড্যানিয়েলের বলা ঠিকানা মতো একটা কফি শপে ঢুকলে সেখানে অনেকগুলো এমন পুতুল দেখতে পাই যেমন পুতুল তার বাবা তাকে গিফট করেছিল। তার মানে তার বাবাও তাহলে এই কফি শপে আসতো। তো ইভা ইমোশনাল হয়ে একটা পুতুল হাতে নিয়ে দেখতেছে। এমন সময় একজন মেয়ে শেফ বলে, ম্যাম কি খাবেন? ইভা একটা কফি অর্ডার করে ও আশেপাশে লক্ষ্য করতে থাকে, কারণ ড্যানিয়েল বলেছিল এই কফি শপে ওই গ্যাংয়ের লোকেরা আসে। তাই ইভা সেই লোকগুলো আসার অপেক্ষা করছে। তো একটা লোক গাড়ি নিয়ে কফি শপের সামনে আসে ও গাড়ি থেকে নেমে কফি শপের ভিতরে ঢুকতেই ইভাকে দেখে কেন জানি থমকে যায়। ইভা চোখ সরিয়ে নিয়ে ব্যাপারটা সামাল দিচ্ছে, তখনই এইদিকে ইভা ও লক্ষ্মীর মাঝে তুমুল মারামারি চলতেছে। এটা দেখে কফি শপের মেয়ে শেফটি ভয়ে আতঙ্কিত হয়ে হেল্পলাইনে ফোন করে। তো ইভা ফাইনালি লোকটিকে গুলি করার সুযোগ পেতেই ধরাধাম কয়েকটা মেরে দেয়। ঠিক তখনই বাহিরে আরও লোক আসার আওয়াজ পেলে ইভা তাড়াহুড়ো করে উপরতলায় দৌড় দেয়। তো ইভা দৌড়ে আসলে শেফ মেয়েটি ভয়ে আত্মরক্ষার জন্য রেডি হলে ইভা বলে, ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। কিন্তু ওমা এ কি, এই ছেড়ে দেখি উল্টো ইভাকেই হামলা শুরু করেছে। আর এর ফাইটিং স্টাইল দেখে তো মনে হচ্ছে না এ অসহায় কোনো মেয়ে, এ তো দেখি গুন্ডাদের গ্যাংয়ের লোক। তো নেন, এদের মারামারি এনজয় করেন। মেয়ে মেয়ে মারামারি দেখতে বেশ মজা লাগে। তো ইভা কিচেনে ঢুকে দরজাটা আটকে দিয়ে নিজেকে সামনে নিলে চিন বাহিরে আসে। বাপরে বাপ, এদিকে দেখি চ্যান্সেলরের আরো অনেক লোক অস্ত্র শস্ত্র হাতে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। তো লোকগুলো রেস্টুরেন্টে ঢুকে পড়ে। তো ইভা এদেরকেও মেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লে আমরা দেখি এই এলাকার সবচেয়ে উঁচু একটা বিল্ডিং থেকে চ্যান্সেলরের লোক ইভার উপর পুরো নজর রাখছিল। তো সেই লোকটি চ্যান্সেলরকে জানায় যে ইভা তাদের পাঠানো সব লোকদেরকে মেরে পালাচ্ছে। এটা শুনে চ্যান্সেলর সেই পুরো এলাকায় হাই অ্যালার্ট জারি করে দেয়। ব্যাস, সঙ্গে সঙ্গে এই এলাকায় থাকা সকল দুর্ধর্ষ কিলার তাদের বাসা থেকে বেরিয়ে আসে ও ইভা যেদিকেই যায় সেদিকেই হামলা করতে শুরু করে।
সময় গুন্ডাদের হাতে আহত হয়ে পড়ে গেলে সেখানে লিনা চলে আসে। লিনা ইভাকে গুলি করবে এমন সময় নজর পড়ে ইভার একাডেমির প্রতীক স্বরূপ ইভার পিঠে থাকা সেই ট্যাটুটার উপর। এটা দেখতেই লিনা থমকে যায় ও ইভাকে না মেরে সোজা চ্যান্সেলরের কাছে নিয়ে আসে। চ্যান্সেলর তখন ইভার একাডেমির ডিরেক্টরকে ফোন করে, কারণ ইভা যে একাডেমির সদস্য সেই একাডেমির সাথে চ্যান্সেলরের মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে। তাই চ্যান্সেলর একাডেমির ডিরেক্টরকে বলে, তোমাদের এত সাহস কি করে হলো যে তোমাদের লোক আমাকে মারতে আসে? ডিরেক্টর বলে, আমরা ওকে পাঠাইনি, বরং সে আমাদের একাডেমির সাথে সম্পর্ক শেষ করে আপনাকে মারতে গেছে। এটা শুনে চ্যান্সেলর অবাক হয়েও ইভাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে মারতে এসেছো? তখন ইভা তার ছোটবেলার পুরো ঘটনাটা খুলে বললে চ্যান্সেলর কেন জানি দুম করে উঠে পড়ে ও সোজা লিনার কাছে যায়। এরপর যা বলে তা শুনে তো আমরা রীতিমতো শক। চ্যান্সেলর লিনাকে বলে, ইভা আর কেউ নয়, সে তোমারই ছোট বোন। চ্যান্সেলর যেদিন ইভার মা ও বোনকে মারতে গিয়েছিল সেদিন আসলে শুধু ইভার মাকে মেরেছিল ও ইভার বোন লিনাকে না মেরে সাথে করে নিয়ে এসেছিল। ইভা যে তার নিজের বোন এটা শুনে লিনা তো অবাক। এর মাঝে ইভা দুম করে এখানে চলে আসে ও চ্যান্সেলরের লোকদের উপর হামলা শুরু করে। এটা দেখে লিনা চ্যান্সেলরের পক্ষ হয়ে রেগে মেগে নিজের বোনের দিকেই মানে ইভার দিকেই বন্দুক তাক করে। ইভা তখন দৌড়ে পালাতে শুরু করলে লিনাও ধাওয়া শুরু করে। তো একটা সময় ইভা দুম করে লিনার পিস্তলটা কেড়ে নিয়ে লিনার দিকে ধরলে লিনা ইমোশনাল হয়ে পুরো ঘটনাটা খুলে বলে যে লিনা আসলে তার সেই হারিয়ে যাওয়া বোন। এটা শুনে ইভা তো রীতিমতো শক। তো এরা দুই বোন কথা বলতেছে, ওদিকে চ্যান্সেলরের লোকজন এলাকায় চলে এসেছে এটা দেখার জন্য যে লিনা ইভাকে মেরে ফেললো কিনা। কিন্তু লোকগুলো যখন খেয়াল করে লিনা ইভাকে মারার বদলে বরং গল্প করতেছে, চ্যান্সেলর বুঝে যায় লিনা ইভার সাথে হাত মিলিয়েছে। ব্যাস, চ্যান্সেলর তার লোকদেরকে বলে ওঠে, দুজনকে মেরে ফেলো, কাউকেই ছাড়বে না। চ্যান্সেলরের লোকেরা বাসার ভিতরে একটা বোমা ছুড়ে মারে আর সেটার ব্লাস্টে দুজনের ছিটকে গিয়ে পড়ে। এতে ইভা আহত হলেও বেঁচে যায়, বাট আফসোস ইভার বোন লিনা ইভার চোখের সামনে মারা যায়। এত বছর পর ইভা তার বোনকে পেল, তাও আবার খুনিকেই হারিয়ে গেল। ইভার মাথায় তো রক্ত উঠে গেছে। এর মাঝে ইভা শুনতে পাই চ্যান্সেলরের লোকেরা বাসার ভিতরে ঢুকতেছে। ব্যাস, ইভা উঠে দাঁড়ায় ও সেখানে থাকা একটা তরবারি এভাবে হাতে নেয়। এরপর কোনো কথা নেই, শুরু হয় প্রতিঘাত মিশন। তো ইভা সবাইকে শেষ করে তার বোনের কাছে আসলে পাশে পড়ে থাকা ওয়াকি টকিতে চ্যান্সেলর তার গ্যাংয়ের লোকদের উদ্দেশ্যে বারবার বলতে থাকে, হ্যালো, মিশনের আপডেট কি? মিশন কি শেষ? ইভা রেগে মেগে ওয়াকি টকিটা নিয়ে বলে ওঠে, এই মিশন তোর মৃত্যুর মাধ্যমে শেষ হবে, তার আগে নয়। এটা শুনে চ্যান্সেলরের তো কলিজা শুকিয়ে যায়। সে সাথে সাথে ইভার একাডেমিতে ফোন করে ডিরেক্টরকে বলে, তোমার একাডেমির মেয়ে আমাকে মারতে উঠে পড়ে লেগেছে, যেভাবেই হোক ওকে থামাও, নয়তো তোমার সাথে আমার শত্রুতা শুরু হয়ে যাবে। এটা শুনে ডিরেক্টর বলে, ইভা আমাদের একাডেমির সাথে সকল সম্পর্ক শেষ করে গেছে, তাই ও আমাদের কথা শুনবে না। তবে বিকল্প একটা উপায় আছে, তা হলো আমি একজনকে পাঠাচ্ছি যে পুরো পরিস্থিতিটা সামলে নেবে। তখন চ্যান্সেলর বলে, ওকে, রাত 12টা পর্যন্ত সময়, এর মাঝেই যেন এই খেল খতম হয়। ডিরেক্টর বলে, ওকে, ডান। এই বলে ডিরেক্টর ইভাকে মারার জন্য একাডেমির বেস্ট এজেন্টকে মানে জন উইককে পাঠিয়ে দেয়। এর পরের কাহিনী তো মুভির একদম শুরুতেই দেখেছেন। ওই যে জন উইক ও ইভার মাঝে মারামারি হলো এবং ইভার ছোটবেলার স্টোরি শুনে অবশেষে জন উইক ইভাকে 12টার আগ পর্যন্ত সময় দিল। এর মাঝে যদি ইভা চ্যান্সেলরকে মারতে পারে তাহলে তো পারলো, নয়তো ইভাকেই জনের হাতে মরতে হবে। আর ইভা এই চ্যালেঞ্জটা গ্রহণ করে চ্যান্সেলরের কাছে পৌঁছানোর মিশনে বেরিয়ে পড়েছিল। তো এরপর কি হয়েছিল দেখেন। এভাবেই বাঘিনীর মতো একের পর এক সিকিউরিটি পার করে চ্যান্সেলরের বিল্ডিং এর দিকে এগিয়ে আসতেছে। হঠাৎ একটা রুমে অনেকগুলো অস্ত্রের একটা বক্স সহ আরো প্রয়োজনীয় সকল কিছুই পেয়ে যায়। ব্যাস, আর কি লাগে? ইভা প্রয়োজন মতো সেগুলো নিতে থাকে। এদিকে চ্যান্সেলরের বিল্ডিং এর বাইরে থাকা সিকিউরিটি রুম থেকে চ্যান্সেলরের কাছে সতর্ক বার্তা আসে যে ইভা ঝড়ের গতিতে তার বিল্ডিং এর দিকে ধেয়ে আসতেছে। এটা শুনে চ্যান্সেলর তার গ্যাংয়ের সবচেয়ে স্পেশাল ও খতরনাক কিলারকে বলে, মেয়েটি আমার কাছে পৌঁছানোর আগে ওকে খুঁজে বের করো এবং ঝাঁঝরা করে দাও। ঠিক আছে বস, এই বলে ছেলেটি ইভার মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন ইভার কাছে আসতে দেখি ইভা এদিকে পুরো
তাণ্ডব শুরু করেছে। এদিকে চ্যান্সেলরের পাঠানো সেই ছেলেটিও তার দলবল নিয়ে চলে আসলে দুপক্ষের মাঝে ভয়ঙ্কর টক্কর বেঁধে যায়। তো ইভার এমন তাণ্ডব দেখে সিকিউরিটি রুমের দায়িত্বে থাকা লোকটি এসে চ্যান্সেলরকে বলে, বস পরিস্থিতি খুবই খারাপ, আপনার এখান থেকে পালানোটা জরুরি হয়ে গেছে। চ্যান্সেলর বলে, আমাদের 200 সালের ইতিহাসে হ্যালোস্টেটের কোনো লিডার এভাবে নিজের যান বাঁচানোর জন্য কখনোই পালায়নি। লোকটি বলে, বস আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, বাট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এদিকে জন উইকের ব্যাপারেও কোনো তথ্য পাচ্ছি না, সে এখন কোথায় সেটাও ট্রেস করতে পারছি না, তাই আমাদেরকে যান বাঁচিয়ে পালাতেই হবে। সিন তখন বিল্ডিংয়ের বাহিরে আসলে দেখি চ্যান্সেলরের লোকজন এখান থেকে অন্য জায়গায় শিফট করার জন্য ড্যানিয়েলের মেয়ে এলাকে বিল্ডিং থেকে বের করে গাড়িতে তুলতেছে। অথচ এই এলাকে রক্ষা করার দায়িত্বটা তো ড্যানিয়েল ইভাকে সঁপে গিয়েছিল। ড্যানিয়েল তো ইভার উপর ভরসা করে তার মেয়ে এলাকে বলেছিল, তোমার বোন তোমার সাথে আছে, তোমার কিচ্ছু হবে না। তাহলে কি ইভা সেই ভরসাটা রক্ষা করতে পারবে? সিন তখন ইভার কাছে আসে। ইভা সেদিকেই এগোচ্ছিল, এমন সময় তার সামনে চ্যান্সেলরের সেই স্পেশাল কিলারটা এসে দাঁড়ায়। দুজনের চোখেই যেন রাগে রক্ত ঝরতেছে। ব্যাস শুরু হয়ে যায় তাণ্ডব লীলা। এদিকে জন উইকের কাছে আসলে দেখি জন উইক উঁচু একটা বিল্ডিং থেকে ইভার উপর নজর রাখছিল। সে দেখে 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। আর ইভার সাথে জনের এই চুক্তি হয়েছিল যে ইভা যদি 12টার মাঝেই চ্যান্সেলরকে মারতে পারে তাহলে তো ভালো, নয়তো জন ইভাকেই মেরে ফেলবে। তাই জন ইভার দিকে রাইফেল তাক করে ও ইভাকে মারার জন্য রেডি হয়। বাট ইভা এর মাঝেই নিজের জীবন বাজি রেখে যেভাবে চ্যান্সেলরের সেই কিলারকে খতম করে তা দেখে জন ইমোশনাল হয়ে যায় ও মনে মনে ইভাকে আরও একটু সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো ইভা চ্যান্সেলরের খোঁজে বিল্ডিংয়ে ঢুকে পড়লে জন দূর থেকে নজর রাখতে থাকে ইভার উপর যেন কেউ হামলা করতে না পারে। এমন সময় চ্যান্সেলরের একদল গুন্ডা ইভার দিকে তেড়ে যেতে থাকলে এবার জন ইভার হয়ে চ্যান্সেলরের লোকদেরকেই মারতে শুরু করে। ইভা চ্যান্সেলরকে বিল্ডিংয়ে না পেয়ে বাইনোকুলার দিয়ে বাহিরে তাকালে দেখে চ্যান্সেলর এলাকে নিয়ে গাড়িতে করে পালাচ্ছে। ব্যাস ইভা কোনো কথা নেই, একটা গাড়ি নিয়ে দেখ হারে টান। তো ইভা চ্যান্সেলরের পথ আটকে দাঁড়ায় ও গাড়িকে আটকানোর জন্য ঝড়ের মতো গুলি শুরু করে। অবশেষে চ্যান্সেলর গাড়ি থেকে বের হয়ে ইভার সামনে এসে দাঁড়ায় ও ইভাকে ইমোশনাল কথার মার কাছে ব্রেন ওয়াশ করার চেষ্টা শুরু করে। ইভার মাও যেহেতু চ্যান্সেলরের গ্রুপের সদস্য ছিল তাই চ্যান্সেলর ইভাকেও এই পরিবারের একজন সদস্য হয়ে মায়ের জায়গায় বসার অফার দেয়। কিন্তু ইভা কোনো কথা বলছে না, সে কেবল চুপচাপ শুনে যাচ্ছে ও তার চোখ বেয়ে অঝরে জল পড়তেছে। এটা দেখে চ্যান্সেলর ভাবে যাক ওষুধ তাহলে কাজে দিচ্ছে, মালে ইমোশনাল হচ্ছে। কিন্তু 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 এই লে খতম, টাটা, বাই বাই, বাই। জন দূর থেকে এসব দেখছিল, সে ইভার এই কাণ্ড দেখে শক, সাথে মনে মনে খুশিও এটা ভেবে যে যাক মেয়েটি তাহলে তার পরিবারের হত্যাকারীর বদলাটা নিয়েই ছাড়লো। তো ইভা অশ্রু ভেজা চোখে গাড়ির গেটটা খুলে গাড়িতে থাকা এলার চোখের দিকে তাকায়। এরপর বড় বোনের মমতা ভরা ভালোবাসায় হাত বাড়িয়ে দেয়। এলা ইভার হাতটা ধরে বেরিয়ে এলে ইভা যেন এলার মাঝে নিজের বোন লীনাকে দেখতে পাচ্ছে। তো ইভা এলাকে বলে, তুমি ঠিক আছো? এলা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেই ইভা বলে, ঠিক আছে তাহলে চলো। এই বলে এলাকে নিয়ে চলে যেতে থাকলে জন ঠিক 12টায় তার একাডেমির ডিরেক্টরকে ফোন করে বলে মিশন সাকসেসফুল। ডিরেক্টর বলে, তার মানে মেয়েটি মারা গেছে? জন বলে, লোকটি মারা গেছে। আসলে জনকে পাঠানো হয়েছিল ঝামেলা মেটানোর জন্য, আর ঝামেলা তো মিটেই গেছে। এখন কে মরে ঝামেলা মেটালো তাতে কি? তাই ডিরেক্টরও চুপচাপ ফোনটা রেখে দেয়। এদিকে সিন হসপিটালে আসলে দেখি কে যেন হসপিটালের বেডে শুয়ে আছে আর একটা পিচ্চি তার হাতে হাত রাখতেছে। লোকটি আর কেউ নয়, এটা ড্যানিয়েল, আর পিচ্চিটি তার মেয়ে এলা। তার মানে সেদিন ইভা জীবন বাজি রেখে ড্যানিয়েলকে বাঁচিয়ে নিয়েছিল। তো ইভা এলাকে সহি সালামতে তার বাবার কাছে রেখে চলে যায়। আর সিন চলে আসে একটা অডিটোরিয়ামে। ইভা যখন ব্যালেরিনা ডান্স শিখছিল তখন ইভার সাথে কার্তাহেনা নামের আরেকটা মেয়েও ডান্স শিখছিল। আর আজকে সেই কার্তাহেনা এই বিশাল অডিটোরিয়ামে ডান্স পারফরমেন্স করতেছে, তাই ইভা সেটা এনজয় করতে এসেছে। সবকিছু নর্মাল। ইভা যেন তার অন্ধকার জগৎ থেকে পুরোপুরি নতুন একটা নর্মাল লাইফে ফিরে এসেছে, যে নর্মাল লাইফ তার বাবা মা কাটাতে চেয়েছিল কিন্তু পারেনি। ব্যাপারটা বেশ ভালো লাগে, মনে হয় যাক অবশেষে তাহলে সবকিছু নর্মাল হয়ে গেল। কিন্তু কিন্তু এমন সময় ইভার ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজটা পড়ে ইভার কিউট ফেসটা ভয়ঙ্কর হয়ে ওঠে। মেসেজটা হলো, কন্টিনেন্টাল থেকে ইভাকে মারার জন্য $5 মিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। এইটা কোনো কথা?
আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভির শেষটা দেখে আমরা আন্দাজ পাই হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট বের হবে। তো যদি এই ভিডিওতে ভালো লাইক কমেন্ট আসে তাহলে পরের পার্টটাও এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। তো গত ভিডিওতে বলেছিলাম ভিডিওতে যে কমেন্ট করবে সবার কমেন্ট মনোযোগ দিয়ে পড়বো এবং সবার কমেন্টের রিপ্লাই দিব। আমি কথা রেখেছি, সবার কমেন্ট পড়েছি এবং এই ভিডিও আপলোডের সময় পর্যন্ত থাকা সবার কমেন্টেরই খুব আন্তরিকতার সহিত রিপ্লাই দিয়েছি। আজকেও সেটা করব। এই ভিডিওতে আসা সবার কমেন্টেরই রিপ্লাই দিব এবং যার কমেন্ট সবচেয়ে বেশি ভালো লাগবে তার কমেন্ট ফিল করে দিব, পাক্কা প্রমিস। তো মশাই, আমার চ্যানেলের কোনো ভিডিওই তো দেখা মিস দেন না, তাহলে আত্মীয়তা এখনো করছেন না কেন? মানে চ্যানেল সাবস্ক্রাইব করছেন না কেন? আজকে সাবস্ক্রাইব করে নেন তো, কাহিনী কইরেন না। কাহিনী বাজি অনেকদিন থেকে করে যাচ্ছেন, আর কত? তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।